আজকের আলোচ্য বিষয় মানুষের মেন্ডেলীয় বৈশিষ্ট্য কি, বিভিন্ন ধরনের মেন্ডেলীয় বংশগতি, পেডিগ্রি বিশ্লেষণ, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, প্রশ্নের ধরন ইত্যাদি। দেখো, আমরা মানুষের মেন্ডেলীয় বৈশিষ্ট্য বলতে কি বুঝি সেটা আমরা একটু আলোকপাত করি। মানুষের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো মেন্ডেলীয় রীতি অনুযায়ী প্রকাশিত হয়, অর্থাৎ প্রকার প্রচ্ছন্নতা প্রদর্শন করে। মানুষের এইরূপ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলিকে আমরা মেন্ডেলীয় বৈশিষ্ট্য বলি, কারণ মানুষের এসব জিনের প্রকার বা প্রচ্ছন্ন যে কোনো একটি অবস্থা বিদ্যমান। আমি একটু আলোকপাত করি। আমরা জানি ড্রসোফিলা বা মটরশুঁটি, মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন। হ্যাঁ, এইগুলোর মধ্যে F1 অর্থাৎ প্রথম বংশ পিতামাতার থেকে যে প্রথম অপত্য আসে তার ভিতরে ক্রস করা হয়। ক্রস করার পরে আমরা F2 রেশিও পাই। কিন্তু মানুষ তো সৃষ্টির সেরা জীব। ধর্মীয় অনুশাসন সহ নানাবিধ কারণে মানুষের মধ্যে, ভাই বোনের মধ্যে সাধারণত বিবাহ হয় না, এবং এর ফলে F2 সহজে পাওয়া যায় না, মানে F2 নাই বললেই চলে। মানুষের মধ্যে মেন্ডেলীয় রীতিটা আসলে ভিন্নভাবে প্রকাশিত হয়। যেহেতু আমরা F2 পাই না অন্যান্য প্রাণীর নাই, এজন্য এখানে আমরা বংশাধিকার বিশ্লেষণ করে আমরা দেখি যে মেন্ডেলের বৈশিষ্ট্যের উত্তরাধিকার কিভাবে হয়েছে। অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো মেন্ডেলীয় বৈশিষ্ট্যের প্রকার প্রচ্ছন্নতা প্রদর্শন করে। যেহেতু মেন্ডেলীয় বৈশিষ্ট্যের প্রকার প্রচ্ছন্ন যখন হয় তখন আমরা জানি প্রকার এবং প্রচ্ছন্নের ফিনোটাইপিক অনুপাত 3:1 হয়, এবং মানুষের এই বৈশিষ্ট্যগুলো 3:1 হিসেবে প্রকাশিত হয়। এই জন্য পেডিগ্রি বিশ্লেষণের মাধ্যমে আমরা এটা দেখতে পারি যে বংশ পরম্পরায় কিভাবে এই মেন্ডেলীয় বৈশিষ্ট্যগুলো মানুষ থেকে এক বংশ থেকে আরেক বংশে সঞ্চালিত হয়, এবং এই বৈশিষ্ট্যগুলো আমরা সাধারণ নাম দিচ্ছি মানুষের সাধারণ মেন্ডেলীয় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর অধিকাংশ সরল প্রকৃতির। আমরা কতিপয় মেন্ডেলীয় বৈশিষ্ট্যের এখানে নাম লিখছি, যেমন 1 নম্বরে লিখছি অ্যালবিনিজম, বাদামি এবং নীল চক্ষু বর্ণ, এমএন রক্ত গ্রুপ, পিটিসি সাধারণতা, ত্বকের দাগ, ব্রাডিড্যাকটাইলি, মৃদুভার শিখর, গালের টোন ইত্যাদি। অ্যালবিনিজম আমরা জানি যে তার গায়ের রং লালচে ফ্যাকাশে বা সাদা সাদা ফ্যাকাশে টাইপের হয়। আমরা এটার বংশগতি পড়ব। মানুষের বাদামি চক্ষু এবং নীল চক্ষু বর্ণ থাকে। এমএন রক্ত গ্রুপ আমরা জানি। পিটিসি 7 বিশেষ ধরনের একটা পেপার, ফিনাইল থাইকার্বামাইড। এটা আমাদের জিহ্বায় দিলে কেউ কেউ টেস্ট পায়, কেউ কেউ টেস্ট পায় না। তারপর ত্বকের দাগ, ত্বকের স্পটিং, ব্রাডিড্যাকটাইলি, পলিড্যাকটাইলি, আঙুল ছোট হতে পারে, আঙুল বেশি থাকতে পারে। মৃদুভার শিকর আমরা জানি, কপালের উপরে চুলের চোরা থাকা, গালে টোল পড়া ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় মেন্ডেলীয় রীতি অনুযায়ী এটা প্রকাশ পায়, এবং তাদের প্রকার প্রচ্ছন্নতা আমরা দেখতে পাই। আমরা একটা বৈশিষ্ট্যের আমরা একটু বংশগতি দেখি কিভাবে মেন্ডেলীয় বৈশিষ্ট্য বংশগতি হয়। আমি এখানে লিখছি অ্যালবিনিজমের বংশগতি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মানুষের ত্বক, চুল বা চোখে মেলানিন পিগমেন্ট থাকে না, ফলে ত্বকের রং ফ্যাকাশে বা লালচে সাদা হয়। প্রচ্ছন্ন অটোজোমাল জিনের কারণে এটি হয়। এর প্রকট অবস্থা স্বাভাবিক বর্ণের জন্য দায়ী। তাহলে আমরা এটা একটু বুঝলাম যে মানুষের ত্বক, চোখে বা চুলে যখন মেলানিন থাকে না তখন ত্বকের রং ফ্যাকাশে বা লালচে সাদা হয়। এই জাতীয় মানুষগুলো সাধারণত সানবার্ন যেটা বলি, রোদে গেলে পরে এরা টিকতে পারে না। হ্যাঁ, খুব রোদের প্রতি খুব সংবেদনশীল হয়। আমরা এই দ্বারা স্বাভাবিক আমাদের মেলানিন আছে, এটা প্রকট অবস্থা, আর অ্যালবিনিজম এটা প্রচ্ছন্ন অবস্থা। তাহলে আমাদের যাদের স্বাভাবিক মেলানিন তৈরি হয়, তারপর ধরে নিলাম যে স্বাভাবিক অবস্থা দায়ী একটা জিন, বড় হাতের ইয়ে ধরলাম আমি। আর একইভাবে যার এই বড় হাতের ইয়ে প্রকার জিন নাই, ঠিক প্রচ্ছন্ন জিন, সেটা মেলানিন তৈরি করে না, এবং আমরা বললাম অ্যালবিনোর জন্য দায়ী। আমি একটা ক্রস দেখিয়েছি, একজন পুরুষ মানুষ আমি লিখছি অ্যালবিনো, তার জিনোটাইপ লিখছি যেহেতু প্রচ্ছন্ন এ, এবং একজন স্ত্রী লিখছি যে হোমোজাইগাস, দেখো নর্মাল পিগমেন্টেশন, তার মেলানিন আছে। যেহেতু আমি বলেছিলাম যে সাধারণ অবস্থাটা প্রকট, দেখো প্রকট এবং প্রচ্ছন্নের ক্রিয়ায় আমরা F1 দেখলাম যে সবগুলো অপত্য সাধারণ হলো, কিন্তু তাদের প্রত্যেকের অ্যালবিনো কি জিন তারা ধারণ করে, অর্থাৎ প্রচ্ছন্ন জিন ধারণ করে, হেটেরোজাইগাস অবস্থায় থাকে। আমি আরেকটা ক্রস দেখিয়েছি হেটেরোজাইগাস অবস্থা নিয়ে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে যদি কোনো মাতা পিতা হেটেরোজাইগাস হয়,
তো তাদের সন্তানের মধ্যে আমরা দেখলাম যে একটি বিশুদ্ধ পিগমেন্টেশন আছে, আর দুইটি হচ্ছে হেটেরোজাইগাস, এবং চতুর্থ নম্বর আমরা দেখলাম অ্যালবিনো, অর্থাৎ এখানে 3:1 এ প্রকাশ পায়। তাহলে অ্যালবিনো একটা প্রচন্ড জিনের কারণে হয়, এটা আমরা বললাম, এবং তাদের বংশগত দেখলাম। তাহলে আমাদের স্বাভাবিক পিগমেন্টেশন যাদের আছে তাদের একটি প্রকার জিন আছে, কারণ আমরা জানি প্রকার জিনের দুইটা রূপ থাকে, হোমোজাইগাস প্রকার, হেটেরোজাইগাস প্রকার। উভয়ই কিন্তু নর্মাল হয়, কিন্তু হেটেরোজাইগাস ওই মেলানিন উৎপন্নকারী এবং মেলানিন উৎপন্ন করে না প্রচন্ড জিনটাও কি তারা ধারণ করে। এরকম অন্যান্য যেমন নীল চোখ, বাদামি চোখ, পলিডেকটাইলি, ব্রাডিডেকটাইলি, গালের টোন, বিধবা শিকড়, সবগুলোর বংশগতি কিন্তু আমরা এভাবে করতে পারবো। এবং গতবার তোমাদের এখান থেকে প্রশ্ন হয়ে এসছে বলে আমরা এটা জাস্ট তোমাদেরকে ধারণা দিলাম যে অ্যালবিনিজমের কি এবং এই জাতীয় মেন্ডেলীয় বৈশিষ্ট্যের বংশগতি কেমন হয়। যেহেতু মেন্ডেলীয় রীতি মানে এখানে প্রকার এবং প্রচ্ছন্ন জিন নির্ধারণ করে দিতে পারে, আমরা তার বংশগতিটা করতে পারবো। এখন আসো পেডিগ্রি বিশ্লেষণ। এইটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব, কারণ এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রাণী বিজ্ঞানের জন্য, বিশেষ করে মানুষের বংশলতিকা বা পরিবারতান্ত্রিক যে ইতিহাস সেগুলো আমরা তুলে ধরবো। যেহেতু আমরা আগেই বলেছি মানুষের F2 সম্ভব নয়, প্রায় সম্ভব নয়। আচ্ছা, তাহলে পেডিগ্রিটা কি? আমি কয়েকটা বংশের চিত্র আমি কিছু প্রতীকের মাধ্যমে উপস্থাপন করব। এক কথায় আমরা বলতে পারি সুবিন্যস্ত ডায়াগ্রামের মাধ্যমে যুথবদ্ধ পরিবারের বংশানুক্রমিক জেনেটিক ইতিহাস। আমি আবারও বলি যে সুবিন্যস্ত ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপিত যুথবদ্ধ পরিবারের বংশানুক্রমিক জেনেটিক ইতিহাস, তাকে আমরা এক কথায় পেডিগ্রি বলি। কি বলি? পেডিগ্রি বলি। এই পেডিগ্রি আমরা কয়েকটা বংশ আমাদেরকে ইতিহাস জানতে হবে, এবং তারপরে পেডিগ্রিটা আমরা বিশ্লেষণ করব। এই পেডিগ্রি বিশ্লেষণের জন্য আমরা জানি কতিপয় কিছু সিম্বল আমরা ব্যবহার করি। যেমন এখানে আমি কারসার স্ক্রিনে দেখো একটা বর্গাকার ঘর আছে, কিন্তু ভিতরটা পুরাটাই ফাঁকা, কোনো কালার করা নেই, সাদা। এরকম বর্গাকার যদি ঘর থাকে এটা দিয়ে মেল বোঝানো হয়, অর্থাৎ পুরুষ মানুষ। যদি ভিতরে কোনো কিছু নাই, সাদা আকারে আছে, কোনো কিছুই নাই, তাকে একে বলা হয় সাধারণ, আনএফেক্টেড, অনাক্রান্ত পুরুষ। ঠিক একটা বৃত্ত দিয়ে আমি দেখো তার ভিতরে ফাঁকা রাখছি, এটাকে আমি অনাক্রান্ত ফিমেল বুঝিয়েছি। তাহলে অনাক্রান্ত বোঝাতে আমরা বর্গাকার এবং গোলাকার বা বৃত্তাকার আমরা সিম্বল ব্যবহার করি, বর্গাকারটা পুরুষের ক্ষেত্রে এবং গোলাকারটা স্ত্রীর ক্ষেত্রে। এখন দেখো যদি যারা মারা গেছে সেরকম বোঝানোর জন্য আমরা এই বর্গাকার ঘরকে কেটে দিই বা গোলাকার ঘরকে কেটে দিচ্ছি, এগুলিকে বলা হয় মৃত মানুষ, যে এইভাবে তারা মারা গেছে। এরপরে দেখো বিশেষ একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার অর্থ হচ্ছে একেবারে প্রোপোজিটাস। যখন কোনো ডিজিজ বা কোনো লক্ষণ বা বিশেষ বৈশিষ্ট্য যেখান থেকে আমরা শনাক্ত করি, জিনতত্ত্ববিদগণ একটা বংশ ইতিহাস যখন তারা দেখলো সেখানে যে ব্যক্তি থেকে এই বিশেষ লক্ষণটি প্রকাশ পায় তাকে এরকম অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়, এবং তাকে বলা হয় প্রোপোজিটাস। এখন দেখো বর্গাকার ঘর, সেটা পুরো আমরা দেখলাম যে কালার করে দেওয়া আছে, তাকে বলা হয় অ্যাফেক্টেড মেল, আক্রান্ত পুরুষ। একইভাবে যদি সেটা আমরা বৃত্তাকারটা যদি আমরা ভরাট করে দিই, সেটা হবে অ্যাফেক্টেড ফিমেল। এখন দেখো আমরা জানি যে সেক্স লিঙ্ক, এক্স লিঙ্কগুলো সাধারণত স্ত্রী লোক দ্বারা বাহিত হয়, কারণ স্ত্রীদের দুটো এক্স ক্রোমোজোম থাকে। যদি কোনো স্ত্রী ক্যারিয়ার বা বাহক হয়, সেক্ষেত্রে আমরা একটা বৃত্তাকার ঘরের মাঝে আর একটা কালো বৃত্ত দিছি, এটাকে আমরা বলি ক্যারিয়ার। যদি আমরা লিঙ্গ নির্ধারণ না করতে পারি, সেক্ষেত্রে একটা রম্বস টাইপের দেখো আমরা একটা সিম্বল ব্যবহার করছি, কে বলা হয় সেক্স আনস্পেসিফাইড। দেখো যদি অ্যাবর্শন হয় বা গর্ভপাত হয় বা স্টিল বাদ, দেখো সেগুলোর জন্য এরকম একটা চিহ্ন ব্যবহার করি আমরা। এখন দেখো বিয়ে দিয়ে একটা বিষয় দেখো, আমি এই বর্গাকার যেটা আছে এটাকে মেল এবং এটাকে ফিমেল বোঝালাম, এদের মাঝে একটা আনুভূমিক সরল রেখা যেটা দিচ্ছি এটাকে বলা হয় বিয়ে দেয়া। দুটোর মধ্যে ক্রস করবো, বিবাহ হবে। যদি রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হয়
তখন দুটো আনুভূমিক রেখা থাকে। বিয়ের হলো আনুভূমিক রেখা থেকে একটা উলম্ব রেখা টানলে পরে সেখান থেকে সন্তান সম্পত্তি বোঝাই। অর্থাৎ আমি যেখানে 1 এবং 2, 1 হচ্ছে পিতা, 2 হচ্ছে মাতা, এই 1 নম্বরের উলম্ব রেখা টানছি, থেকে তাদের সন্তান আমি উল্লেখ করছি, একটা পুত্র একটা কন্যা। এখন যদি এই দম্পতির আরো সে 2টা পুত্র সন্তান, তখন আমি বর্গের মধ্যে 2 লিখে দেবো। 3টা যদি মনে করলাম কন্যা, এই বৃত্তের মধ্যে 3 লিখে দেবো। আমি এখানে এই পুত্র সন্তানের নিচে একটা অ্যারো চিহ্ন করছি, অর্থাৎ এই পুত্র সন্তান বিশেষ বৈশিষ্ট্য সূচক বা বৈশিষ্ট্য বহন করেন। এই জন্য আমি একে প্রোপোজিটাস চিহ্ন দিয়ে রাখছি, প্রোপোজিটাস। দেখো, যদি সন্তান যমজ হয় সেক্ষেত্রে আমরা যখন আমরা বলি নন আইডেন্টিক্যাল টুইন, অভিন্ন যখন যমজ হয় তখন আমরা এরকম বর্গাকার ব্যবহার করি। এটা ছেলে ছেলে হতে পারে, মেয়ে মেয়ে হতে পারে। আইডেন্টিক্যাল টুইন দেখো আমরা এইভাবে বৃত্তাকার দিয়ে ব্যবহার করছি। এই সিম্বলগুলো আমরা ব্যবহার করি পেডিগ্রি বিশ্লেষণের জন্য। এর মাধ্যমে কি হবে, যে কোনো একজন মানুষের 3, 4 বা 5 বংশ যদি ইতিহাস জানা থাকে, আমরা খুব সহজে এর মাধ্যমে সেটা ব্যাখ্যা করতে পারবো। উদাহরণস্বরূপ আমরা একটা পেডিগ্রি বিশ্লেষণ এখন দেখব। এখানে একজন হিমোফিলিয়ার বাহকের মাধ্যমে আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য কিভাবে বংশলতিকে আমরা দেখি। এটাকে আমরা ফার্স্ট বংশ বলি, প্যারেন্ট যদি আমরা ধরি। তাহলে এটা যদি আমরা জেনারেশন এখান থেকে শুরু করি, এটা এই যে আমি বলছিলাম যে বৃত্তাকার দাগ, বৃত্তের মধ্যে অর্ধেক ভরাট করা আছে, দ্যাট ইজ ক্যারিয়ার। আর এটা দেখো বৃত্ত, কিন্তু ভিতরে আমরা কালার করছি। দেখো এটাকে আমরা নর্মাল ধরছি। তাহলে একজন স্বাভাবিক পুরুষের সাথে একজন স্বাভাবিক মহিলা, কিন্তু সে ছিল বাহক। এদের মধ্যে যদি বিয়ে দিছি আমরা, দেখো বিয়ে দেওয়ার পরে আমরা কয়টা সন্তান পেলাম? 2টো পুত্র পেয়েছি আর 2টো কন্যা পেয়েছি। দেখো আমরা জানি সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের নিয়ম অনুযায়ী মাতার বৈশিষ্ট্য পুত্রে যায়। দেখো এই পুত্রটি হিমোফিলিক, স্বাভাবিক পুত্র, আর এই কন্যাটি বাহক, এটা স্বাভাবিক কন্যা। তাহলে এই যে হিমোফিলিক বৈশিষ্ট্যটি প্রকাশ পেল, এটা তার মায়ের কাছ থেকে এসছে, তার মায়ের কাছ থেকে এসছে। দেখো এখন যদি আমরা এই হিমোফিলিক পুত্রকে একটা স্বাভাবিক কন্যার সাথে আমরা বিয়ে দিলাম, সেখানে দেখো তাদের আবার 2টো পুত্র একটা কন্যা। এই একটা কন্যা দেখো আবার ক্যারিয়ার, এ কোথা থেকে পেল? তার বাবার কাছ থেকে বৈশিষ্ট্য পেয়েছে। দেখো এরপরে দেখো আমরা এই ক্যারিয়ার মেয়েকে আবার বিয়ে দিছি স্বাভাবিক একটা ছেলের সাথে। দেখো তাদের 3টা সন্তান ছিল, 2টো কন্যা একটা পুত্র, এখানে আমরা দেখিয়েছি। দেখো এই কন্যাটা ছিল ক্যারিয়ার, তার সাথে একটা হিমোফিলিক পুত্রের বিয়ে হলো। দেখো তাদের বংশে আবার দেখো আমরা দেখলাম যে একটা স্বাভাবিক, একটা আমরা দেখলাম হিমোফিলিক, একটা কন্যা হিমোফিলিক এবং একটা কন্যা বাহক। এখানে দেখো আমি একটা বংশ, দ্বিতীয় বংশ, তৃতীয় বংশ, চতুর্থ, 4টা বংশের ইতিহাস আমি এই সিম্বলের মাধ্যমে আমি উপস্থাপন করলাম। একে বলা হয় পেডিগ্রি বিশ্লেষণ। কি বলা হয়? পেডিগ্রি বিশ্লেষণ। আশা করি তোমরা এটা তোমাদের বইয়ে অনেক উদাহরণ দিয়ে আছে, তোমরা একটু দেখে এটা প্র্যাকটিস করতে পারবে। এখন আমার নেক্সট পড়া আছে তোমাদের আজকের পাঠ, মেন্ডেলীয় অনুপাতের ব্যতিক্রম। মেন্ডেলীয় অনুপাতের ব্যতিক্রম। লক্ষ্য করো আমরা মেন্ডেলীয় অনুপাত 2 রকমের পেয়েছিলাম। প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 3:1 ফিনোটাইপিক অনুপাত, আর দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে পেয়েছিলাম 9:3:3:1। আমরা প্রথম সূত্রের ব্যতিক্রম এখানে এখন আলোচনা করব। দেখো প্রথম সূত্রের ব্যতিক্রম আমরা একটা টার্ম ব্যবহার করছি, অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। আমি এখানে সংজ্ঞাটা করে পড়ে শোনাই। কোনো মনোহাইব্রিড ক্রসে যখন পরস্পর বিপরীত 2টি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দুটির কোনোটি সম্পূর্ণভাবে প্রকাট না হয়ে সংকর জীবে হেটেরোজাইগাস অবস্থায় উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। তাহলে আমি কি বললাম? এটা আমরা দেখলাম যে বিপরীত ধর্মী 2টো বৈশিষ্ট্য নিলাম, 2টো প্রকার জিন, উভয়ের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ করলো, অর্থাৎ সমভাবে প্রকাশ হলো না বা প্রকার প্রচ্ছন্ন ক্রিয়াও করলো না, অসম্পূর্ণভাবে 2টো জিন প্রকাশ পেল, ফলে একটা মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ হয়। এরকম যখন হয় তখন ঘটনাকে বলি আমরা অসম্পূর্ণ প্রকটতা। এর জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে। এই ইন্টারমিডিয়েট জিনের ক্রিয়ার ফলে 3:1 পরিবর্তে 1:2:1 অনুপাত হয়। আমি উদাহরণ দিচ্ছি আন্দোলেশিয়ান মরক মুরগিতে।
দেখো ইন্দোনেশিয়ার মরক মুরগির ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম এখানে আমরা একটা ব্ল্যাক মুরগি, একটা হোয়াইট মুরগি নিছি, আর একটা আমরা কি বলি ব্লু বা নীল। আমরা ক্রসের মাধ্যমে দেখি একটা ব্ল্যাক চিকেন এর সাথে একটা হোয়াইট চিকেনের ক্রস করলাম। ক্রসের পরে দেখো আমি এখানে যখন জিনোটাইপ লিখছি সুপার স্ক্রিপ্ট ব্যবহার করছি, সি ফর কালার, বি ফর ব্ল্যাক, সি ফর কালার, বি ফর ব্ল্যাক। আমি বর্ণনায় যখন লিখবো খাতায় তখন বলবো ইন্দোনেশিয়ান মুরগির কালো বর্ণের জন্য দায়ী জিন সি, সুপার স্ক্রিপ্ট বি দিয়ে লিখবো আমি, অর্থাৎ জিনোটাইপ কি হলো সিবি এবং সিবি। একইভাবে হোয়াইটের জন্য দায়ী হচ্ছে সিডব্লিউ, সিডব্লিউ। এই দুটো ক্রসের ফলে আমরা যখন মেন্ডেলীয় তত্ত্ব দেখলাম তখন আমাদের চিন্তা ছিল বা ধারণা ছিল যে মেন্ডেলীয় রীতি অনুসারে F1 এ আইদার ব্ল্যাক আর হোয়াইট পাবো। যদি ব্ল্যাক পেতাম তাহলে ব্ল্যাক প্রকাট হতো, হোয়াইট প্রচন্ড হতো। যদি হোয়াইট পেতাম হোয়াইট প্রকাট হতো, ব্ল্যাক প্রচন্ড হতো। কিন্তু দুটোর কোনোটি না পেয়ে আমরা দেখলাম ভিন্ন একটি বৈশিষ্ট্য নীল পেলাম। কোনো কোনো জায়গায় বলা আছে কালো সবযুক্ত সাদা মুরগি। এই ব্লু চিকেন যখন পেলাম তখন উভয় বৈশিষ্ট্যের মাঝে মাঝে একটা বৈশিষ্ট্য প্রকাশ হলো, অর্থাৎ এই কালো এবং সাদা ইন্দোনেশিয়ান মুরগির ক্ষেত্রে এই জিন দুটি অসম্পূর্ণ প্রকটতা প্রদর্শন করে। এই জিন দুটিকে আমরা ইন্টারমিডিয়েট জিন বলি। F1 ইন্টু F1 যখন করবো আমরা সেখানে দেখলাম ব্ল্যাক একটা পেলাম, দুটো ব্লু এবং হোয়াইট একটা, অনুবাদ পেলাম 1:2:1। মজার ঘটনা, এই ক্ষেত্রে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুবাদ একই থাকে। এটাকে আমরা সরাসরি বললাম অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট ব্যতিক্রমে আমরা আসি, আমরা লিখছি সমপ্রকটতা। ওটার থেকে এটা একটু ভিন্ন। এখানে আমরা দুটো বিপরীত জিন যখন আমরা ক্রস করালাম, দুটো জিনই যদি সমভাবে প্রকাশিত হয়, অসম্পূর্ণতায় ইনকমপ্লিট ডমিনেন্স আমরা দেখলাম যে ভিন্ন একটা বৈশিষ্ট্য আসলো, কিন্তু এখানে উভয় বৈশিষ্ট্যই প্রকাশ পায়। এর ফলে 3:1 এর পরিবর্তে 1:2:1 অনুপাত হয়। আমরা এটা রোয়ান গরু, আমরা একটা গরুর ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিছি। এখানে আমি লাল গরু এবং সাদা গরুর মধ্যে ক্রস করছি। লাল গরু এবং যেটা সাদা সাদা গরু আছে, ক্রস করার পরে আমরা দেখলাম F1 এ যে পত্রটা পেলাম লাল এবং সাদা মিশ্রিত পেলাম, তাকে আমরা রোয়ান গরু বলি, রোয়ান। F1 ইন্টু F1 যখন করলাম, F2 তে আমরা 1 ভাগ পেলাম রেড, 2 ভাগ রোয়ান আর 1 ভাগ হোয়াইট, 1 ভাগ হোয়াইট। এর ফলে অনুপাত দাঁড়ালো 1:2:1। মানুষের রক্ত গ্রুপও সমপ্রকারের উদাহরণ। আমরা জানি এ এবং বি রক্ত গ্রুপের মধ্যে ক্রস করলে পারে AB হয়, অর্থাৎ এ এবং বি কোডোমিনেন্স। ঠিক একইভাবে রোয়ান, লাল গাভী এবং আমরা যখন সাদা লাল এবং সাদার মধ্যে ক্রস করলাম রোয়ান পেলাম এবং 1:2:1 অনুপাত পেলাম। অর্থাৎ জিনগুলো এখানে সমভাবে প্রকাশিত হয়। এর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অসম্পূর্ণ প্রকাশিতে দুটার বৈশিষ্ট্যের মাঝামাঝি অন্য একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর সমপ্রকাশিত উভয় বৈশিষ্ট্য সমভাবে প্রকাশ পায়। এই জন্যে আমরা একটাকে বলি ইনকমপ্লিট ডমিনেন্স, একটাকে বলি কোডমিনেন্স। আমরা আর একটা ব্যতিক্রমে একটু আলোচনা করি। আমরা এটা তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ে এসছো, সেটা হচ্ছে আমরা বললাম লিথাল জিন, এর বাংলা মারণ জিন। অর্থাৎ যেসব জিনের উপস্থিতিতে জীবের মৃত্যু ঘটে তাকে লিথাল জিন বলে। হ্যাঁ, তোমরা দেখবে বইয়ে লেখা আছে হোমোজাইগাস অবস্থায় যে জীবের মৃত্যু ঘটে লিথাল জিন বলে। লিথাল মানে মারণ। এই বিজ্ঞানী কোনও এইটা আবিষ্কার করেছেন এবং তিনি দেখেছিলেন যে প্রকৃতিতে যতগুলো হলুদ বর্ণের ইঁদুর আছে বিশুদ্ধ হলুদ নাই। তাহলে কিভাবে বুঝলেন? উনি যতবার সাথে হলুদ ক্রস করছে ততবারই উনি হলুদ এবং নন হলুদ বা মেটে জাতীয় ইঁদুর পেয়েছেন। কখনোই উনি হলুদ ক্রস করে সম্পূর্ণ হলুদ উনি পাননি। আমি আবার বলি, উনি যখন ক্রস করে দেখলেন সবসময় হলুদের সাথে হলুদ ক্রস করলে পারে অলওয়েজ উনি যখন ক্রস করছেন তখন হলুদ এবং নন হলুদ বংশধর পেয়েছেন, কখনোই শুধুমাত্র হলুদ পাননি। হলুদ এবং সাদা বা মেটে ক্রস করলে পারে সেখানে উনি দেখা গেছে হলুদ এবং মেটে পেয়েছিলেন। এ থেকে উনি একটা সিদ্ধান্তে আসলেন যে নিশ্চয়ই প্রকৃতিতে বিশুদ্ধ হলুদ ইঁদুর নাই। কেন নাই? এর ব্যাখ্যায় উনি দেখলেন যে ভ্রূণীয় অবস্থায় হোমোজাইগাস জিনের কারণে ইঁদুরের মৃত্যু ঘটে। কোন ইঁদুরের?
হলুদ হোমোজাইগাস ইঁদুরের মৃত্যু ঘটে। এর ফলে অনুপাত দাঁড়ায় 2:1, 2:1। কারণ আমরা জানি যে অনেক প্রোটিন তৈরি ব্যাপার এখানে আছে, হ্যাঁ, যার কারণে হলুদ ইঁদুর হোমোজাইগাস অবস্থায় তার যে জিনের প্রকাশ সেটাকে মৃত্যু ঘটায়। এর ফলে অনুপাত দাঁড়ায় 2:1। একে বলা লিথাল জিন। লিথাল জিনের ইফেক্টে মারা গেল হোমোজাইগাস বিশুদ্ধ হলুদ ইঁদুর, যা প্রকৃতিতে হলুদ ইঁদুরের অস্তিত্ব, বিশুদ্ধ হলুদ ইঁদুরের অস্তিত্ব নাই, যা আছে সবগুলো কি সংখ্যা। এটা উনি দেখলেন। এর ফলে জিনতত্ত্বের 3:1 যে প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত, সেটি পরিবর্তিত হয়ে 2:1 অনুপাত হলো। তাহলে আমরা 3টা ব্যতিক্রম পড়লাম মেন্ডেলের প্রথম সূত্রে। 3টা ব্যতিক্রম, প্রথমটা আমরা পড়লাম অসম্পূর্ণ প্রকটতা, তারপরে আমরা পড়লাম সম্প্রকটতা, এরপরে পড়লাম লিথাল জিন। এরপরে আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পড়ব। আমরা জানি দ্বিতীয় সূত্রের ক্লাসিক্যাল রেশিও ছিল 9:3:3:1। 9:3:3:1। এটা পরিবর্তিত হয়ে 9:3:3:1। এটা পরিবর্তিত হয়ে 13:3, 9:7, 15:1, 9:6:1 ইত্যাদি রূপে প্রকাশিত হয়। আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম যখন পড়বো তখন আমাদেরকে ধারণা রাখতে হবে এপিস্টাসিস কি। এপিস্টাসিস কি? একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিক জিনের ক্রিয়া প্রকাশে বাধা দেয়, একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিক জিনের ক্রিয়া প্রকাশে বাধা দেয় তখন তাকে এপিস্টাসিস বলে। তাহলে আমরা এখানে ক্লিয়ার হলাম যে মেন্ডেলের সূত্র ছিল অ্যালিক ক্রিয়া, এখানে বলো নন-অ্যালিক ক্রিয়া। আমি এখানে একটা হোমোলোগাস ক্রোমোজোমে দেখো ক্রোমোজোম দেখিয়েছি এ এবং বি। এ এর সাপেক্ষে বি হচ্ছে নন-অ্যালিক, বি হচ্ছে নন-অ্যালিক। এখন মেন্ডেলের ক্রিয়া হচ্ছে এ এর সাথে এ বা বি এর সাথে বি, অ্যালিক ক্রিয়া। এখন যদি কোনো অবস্থায় বি জিনটা এ এর ক্রিয়াকে বন্ধ করে দেয় বা বাধা দান করে, বি জিনটা এর ক্রিয়াকে বাধা দান করে, তখন আমরা সে ঘটনা বলি এপিস্টাসিস। যে জিনটি বাধা দেয় তাকে আমরা বলি এপিস্টাটিক জিন, আর যে বাধা পায় তাকে আমরা বলি হাইপোস্টাটিক জিন। দেখো আমি চিত্রে দেখিয়েছি এখানে বি বাধা দিচ্ছে একে, বি হচ্ছে এপিস্টাটিক জিন আর এ হচ্ছে হাইপোস্টাটিক জিন। এপিস্টাটিক এবং হাইপোস্টাটিক জিনের এই ক্রিয়াকে আমরা এক কথাই বলি এপিস্টাসিস। এর ফলে মেন্ডেলের ক্লাসিক্যাল যে অনুপাত আছে 9:3:3:1, এটি পরিবর্তিত হয়ে নানাভাবে প্রকাশিত হয় 4:3, 9:7, 15:1 ইত্যাদি। আমরা উদাহরণ হিসাবে দেখি অনেকগুলো রেশিওর আমি এখানে জিনের ক্রিয়াটা দেখাচ্ছি, সেটা একটু দেখো। ক্লাসিক্যাল রেশিও আমরা বললাম 9:3:3:1। এর যখনই নন-অ্যালিক ক্রিয়া শুরু হলো তখন একটাকে আমরা বললাম ডমিনেন্ট এপিস্টাসিস, ডমিনেন্ট এপিস্টাসিস। এর ফলে এই ক্লাসিক্যাল রেশিও পরিবর্তনে 12:3:1 হলো। রিসিভ এপিস্টাসিস বা প্রসন্ন এপিস্টাসিস, এর ফলে দেখো 9:3:4 অনুপাত দাঁড়ালো। এরপরে ডুপ্লিকেট জিনের ক্রোমোজোমিক ইফেক্টের ফলে 9:6:1 হলো। ডুপ্লিকেট জিনের ডুপ্লিকেট প্রকার জিনের ক্রিয়ায় 15:1 হলো। ডুপ্লিকেট প্রসন্ন জিনের ক্রিয়ায় 9:7 হলো। ডমিনেন্ট এবং রিসেসিভ ইন্টারাকশনের ফলে 13:3 হলো। এই নানাভাবে মেন্ডেলের ক্লাসিক্যাল রেশিও নন-অ্যালিক ক্রিয়ার ফলে পরিবর্তিত হয়। আমরা দেখি কয়েকটি উদাহরণ আমরা তোমাদের সাথে আলোচনা করি। দেখো প্রকাট এপিস্টাসিস। আমরা বললাম যখন একটি প্রকাট জিন অপর একটি নন-অ্যালিক প্রকাট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে আমরা প্রকাট এপিস্টাসিস বলি। আমি আবার বললাম একটি প্রকাট জিন অপর একটি নন-অ্যালিক প্রকাট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে প্রকাট এপিস্টাসিস বলে। আমি সাদা লেগহর্ন এবং সাদা প্লিউমাউথ মরগ মুরগির পালকের ক্ষেত্রে এই উদাহরণটা আমরা উপস্থাপন করছি। দেখো আমরা জানি সাদা লেগহর্ন যেটা আছে সে কালার জিন ধারণ করলেও বাস্তবে সে কিন্তু রঙিন নয়, সে সাদা। কারণ আমরা জেনোটাইপ যখন লিখছি দেখো সি ফর কালার ডমিনেন্ট, কিন্তু এখানে আরেকটা প্রকার জিন আছে আই। দেখো আই এই সি কে বাধা দেয়, আই সি কে বাধা দেয়। আই কি বলে ইনহিবিটরি জিন। এই সি প্রকার জিন হওয়া সত্ত্বেও অন্য লোকাসের আরেকটি প্রকার জিন এই সি কে বাধা দেয়, ফলে সেটা কি হোয়াইট হয়েছে। এই জন্য আমরা ঘটনা করছি প্রকাট এপিস্টাসিস। আর প্লাইমাউথ রক যেটা আছে প্লিমাউথ রক সেটা হচ্ছে প্রসন্ন, এখানে কোনো কালার বা আমরা কোনো বললাম যে এখানে ইনহিবিটরি জিন নাই, দুটাই প্রসন্ন অবস্থায় আছে। এদের মধ্যে ক্রস করে আমরা দেখলাম এখানে অল আর হোয়াইট, কারণ এখানে প্রকার জিন
প্রকার জিন সি থাকলেও প্রকার ইনহিবিটরি জিন আই সি এর ক্রিয়াকে বাধা দেয়, ফলে কালার প্রকাশিত পায় না, কারণ এটা হোয়াইট হয়েছে, সাদা বর্ণে প্রকাশ পায়। আমরা যখন F1 করলাম তখন দেখলাম যে এটা 13:3 অনুপাতে প্রকাশিত হলো। তাহলে এখানে ব্যাখ্যাটা কি হলো, যেখানে যেখানে একটা ক্যাপিটাল আই আছে, দ্যাট ইজ ইনহিবিটরি প্রকার জিন আছে, সে তার আর অপর প্রকার জিনের ক্রিয়াকে দমিত করে বা বাধা দেয়, ফলে সেগুলো সবগুলো হয়েছে সাদা। এখানে 13টা ঘরে আমরা দেখছি ক্যাপিটাল আই আছে, সেখানে কালার জিন থাকা সত্ত্বেও সেখানে কোনো বর্ণ প্রকাশ পায়নি, বর্ণ প্রকাশ পায়নি। এখন দেখো 3টা ঘর আছে, যে 3টা ঘরে ইনহিবিটরি জিন নাই কিন্তু কালার জিন আছে প্রকট অবস্থায়, আমি কারসার রাখছি কালার, কালার আর কালার, এই 3টা আমরা দেখলাম এখানে বড় হাতের আই নাই, ফলে সে বড় হাতের সিটা প্রকাশ পেয়েছে, কারণ ছোট হাতের আয়ের এই প্রচন্ড ইনহিবিটরি জিনের বাধা দানকারী ভূমিকা নাই, শুধুমাত্র প্রকট অবস্থায় আছে। যেহেতু একটা প্রকার জিন আর একটা প্রকার জিনের ক্রিয়াকে বাধা দিল, ভিন্ন লোকাসের বা নন অ্যালিলিক জিনকে বাধা দিল, আমরা এই ঘটনার নাম বললাম প্রকার এপিস্টাসিস। এর ফলে মেন্ডেলের ক্লাসিক্যাল রেশিও 9:3:3:1 পরিবর্তিত হয়ে 13:3 হিসেবে প্রকাশ পায়। আমরা আরো একটা ব্যতিক্রম এখানে আমরা আলোচনা করছি, তোমরা একটু লক্ষ্য করো, পরিপূরক জিনের ক্রিয়া। পরিপূরক জিনের ক্রিয়া আমি বললাম ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি ভিন্ন ধরনের প্রকার জিনের পারস্পরিক ক্রিয়ায় নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটলে জিন দুটিকে পরিপূরক জিন বলে। তাহলে আমি একটু ব্যাখ্যা করি, দুটো ভিন্ন লোকাসে দুটি ভিন্ন ধরনের জিন আছে, এই দুটো জিনের ক্রিয়ায় নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়, আমরা এই জিন দুটিকে পরিপূরক জিন বলছি। আর একটা টার্ম আমি ব্যবহার করছি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। যখন দুটো ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল একে অপরের প্রকারধর্মী অ্যালিলের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বলে। আমরা একটা উদাহরণের সাহায্যে এই দুটো জিনিক প্রপঞ্চ আমরা ব্যাখ্যা করব, একটা পরিপূরক জিন আর একটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। এই উদাহরণটা আমাদের ব্যক্তি বা সমাজ জীবনে খুব প্রয়োজন। আমরা এখানে ব্যবহার করছি মানুষের মুখ বধিরতা। আমরা জানি যারা জন্মগতভাবে কথা বলতে পারে না, কানও শুনতে পারে না, এই ধরনের আমরা মানুষকে মুখ বধির বলি। তাহলে আমরা যারা স্বাভাবিক বাক শ্রবণক্ষম, তাদের জন্য দুইটা প্রকার জিন দায়ী, এ এবং বি। আমি লিখছি ওখানে, দেখো তোমরা স্ক্রিনে, এই দুইটা প্রকার জিন বড় হাতের এ এবং বড় হাতের বি যখন একসাথে থাকে তখন আমরা স্বাভাবিক বাক শ্রবণক্ষম হই। এদের প্রচ্ছন্ন অ্যালিলে আমরা লিখছি এ এবং বিবি, দ্বৈত প্রচ্ছন্ন অবস্থায় এদের প্রকার অ্যালিলকে বাধা দেয়। অর্থাৎ যখন প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্ন এদের প্রকার অ্যালিলের প্রচ্ছন্ন অ্যালিল যখন দুটো থাকে, পরস্পর বিপরীত প্রকার অ্যালিলকে বাধা দেয়, এই জন্য দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বলি আমরা। এর ফলে আমরা 9:7 অনুপাত সৃষ্টি হয়। আমরা এটা ক্রসের মাধ্যমে দেখি। আমরা এখানে দেখো মুখ বধির এবং মুখ বধির স্বামী স্ত্রীর মধ্যে ক্রস করেছি, যেটা আমি লিখছি দেখো স্মল এ এবং ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল এ স্মল বিবি। আমরা আগেই বলেছিলাম এ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি হচ্ছে পরিপূরক জিন, দুটো একসাথে থাকলে পরে একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেহেতু আমরা দেখলাম যে মাতা এবং পূজাতে যে কোনো একটা পরিপূরক জিনের একটা আছে, আইদার ক্যাপিটাল বি আর আইদার ক্যাপিটাল এ, সেক্ষেত্রে মা এবং বাবা হয়েছিল মুখ বধির। F1-এ আমরা দেখলাম মা এবং বাবা হতে পরিপূরক জিন দুটো সন্তানের মধ্যে সঞ্চালিত হয়েছে, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, ফলে ওই সন্তান ছিল স্বাভাবিক বাক শ্রবণ করে। F1 আমরা যখন ক্রস করলাম তখন আমরা দেখলাম যেখানে যেখানে একটা কমপক্ষ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি পরিপূরক প্রকার জিন দুটো আছে, তারা স্বাভাবিক। এরকম 9টা ঘরে আমরা পেলাম যারা স্বাভাবিক বাক শ্রবণ করে। কিন্তু বাকি 7টায় আমরা দেখলাম পরিপূরক জিনের যে কোনো একটি উপস্থিত, আইদার ক্যাপিটাল এ আর আইদার ক্যাপিটাল বি। একেবারে 16 নম্বর ঘর যেটা আছে সেখানে পরিপূরক জিন প্রকার জিনের কোনটি নাই, ফলে এটা পছন্দ ক্রিয়ায় এটা এমনিতেই কি সেটা মুখ বধির। তাহলে 9টা পেলাম আমরা স্বাভাবিক। এই স্বাভাবিকের ক্ষেত্রে আমরা বললাম তাদের দুটো পরিপূরক জিনের একটি করে থাকতে হবে, অর্থাৎ আইদার ক্যাপিটাল এ এবং আইদার ক্যাপিটাল বি, এই দুটো সমন্বয় থাকতে হবে, একটি থাকলে হবে না, হয় এ এবং বি কমপক্ষে একটি করে ক্যাপিটাল থাকতে হবে। আর যেখানে বললাম যে 7টি ঘর তারা মুখ বধির, এই 7টি ঘরের 6টি একটি পরিপূরক জিন
হয় শুধু এ আছে ক্যাপিটাল, নাহলে বি আছে, উভয়টি নাই। 16 নম্বর ঘরে কানে শোনার জন্য বা কথা বলার জন্য কোনো প্রকার জিন নাই। এখন আমরা পরিপূরক জিনের ক্রিয়া এখানে বললাম, এ এর পরিপূরক বি। দ্বৈত প্রসন্ন এপিস্টাসিস কি? স্বভাবতই আমরা লক্ষ্য করছি যে এখানে ক্যাপিটাল বি আছে, আমি কারসার রাখছি, দেখো তোমরা ক্যাপিটাল বি আছে। তাহলে ক্যাপিটাল বি তো শুনতে কথা, যেহেতু সে কানে শোনার জন্য দায়ী বা মুখ বধিরতাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, এদের ক্রিয়াকে কে বাধা দিল? দেখো আমরা বলেছিলাম যে পরস্পরের বিপরীত অ্যালিলকে দ্বৈত প্রসন্ন অবস্থায় বাধা দান করে। এখানে দেখো দুটো এ আছে, স্মল এ, প্রসন্ন জিন। এই প্রসন্ন জিন তার বিপরীত অ্যালিল ক্যাপিটাল বি কে বাধা দিচ্ছে। একইভাবে যদি আমরা এখানে দেখি ক্যাপিটাল এ আছে, ক্যাপিটাল এর তো প্রকার জিন, তার প্রকারভঙ্গি থাকা উচিত ছিল, কিন্তু কে বাধা দিল? আমরা দেখলাম বিপরীত অ্যালিল। দেখো বিপরীত অ্যালিল দুটো স্মল বি আছে, দ্বৈত প্রসন্ন অবস্থায় আছে। এই স্মল বি এ কে বাধা দিচ্ছে, আবার স্মল এ বি কে বাধা দিচ্ছে। এই জন্য আমরা এই ঘটনাকে বলি দ্বৈত প্রসন্ন এপিস্টাসিস। দ্বৈত প্রসন্ন এপিস্টাসিস, দ্বৈত প্রসন্ন এপিস্টাসিস এবং পরিপূরক জিনের ক্রিয়ার পরে আমরা দেখলাম মেন্ডেলের ক্লাসিক্যাল রেশিও 9:7, 9:3:3:1 পরিবর্তিত হয়ে 9:7 রূপান্তরিত হলো। মানে এইটা আমরা একটা দুইটা ক্রস আমরা এখানে দুইটা উদাহরণ আমরা একসাথে ব্যবহার করলাম, দ্বৈত প্রচ্ছন্ন জিন, একটা এপিস্ট্যাটিক জিন। আশা করি তোমরা এটা। আমরা 9:7 অনুপাত আমরা করলাম। আমাদের আরো একটা অনুপাত আমরা এখন ব্যাখ্যা করব, এটির নাম হচ্ছে ডুপ্লিকেট প্রকাট এপিস্ট্যাসিস। ডুপ্লিকেট প্রকাট এপিস্ট্যাসিস বিষয়টি এরকম যে দুটি ভিন্ন ভিন্ন প্রকার জিন যদি একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং একটির উপস্থিতিতে অভিন্ন প্রকার বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন একটি জিনকে আরেকটা জিন ডুপ্লিকেট জিন বলা হয়। এই ঘটনার ফলে মেন্ডেলের 9:3:3:1 অনুপাত পরিবর্তিত হয়ে 15:1 প্রকাশ পায়। অর্থাৎ এখানে ভিন্ন লোক আছে, দুটি প্রকার জিন একই বৈশিষ্ট্য প্রকাশ করে এবং যে কোনো একটা জিন প্রকার উপস্থিত থাকলে পরেই বৈশিষ্ট্য প্রকাশ পায়। এর ফলে 15:1 অনুপাত সৃষ্টি হয়। আমরা এখানে উদাহরণ হিসেবে মরগ মুরগির পায়ের নলার পালকের বংশগতি ব্যাখ্যা করছি। এখানে আমি প্যারেন্ট ফিনোটাইপ পালকযুক্ত পা নিছি, পালকবিহীন পা। যদি পালকযুক্ত পায়ে তোমরা ফিনোটাইপ লক্ষ্য করো যে এখানে ক্যাপিটাল এফ এফ, ক্যাপিটাল এস এস আছে। এই এফ এবং এস আমি ধরে নিছি ক্যাপিটাল এফ এবং ক্যাপিটাল এস উভয় পালকযুক্ত পাওয়ার জন্য দায়ী। এই এফ এর ডুপ্লিকেট এস, আমরা এফ ওয়ানে পেলাম এফ এফ এস এস। এটা আমরা এখানে বললাম যেহেতু এফ এবং এস ক্যাপিটাল আছে, সকলে পালকযুক্ত পা। এখন এফ টু থেকে আমরা যেটা দেখলাম, যেটা সেটা হচ্ছে এখানে শুধুমাত্র 16 নম্বর ঘরে কোনো ক্যাপিটাল এফ বা ক্যাপিটাল এস নাই, অর্থাৎ পরিপূরক প্রকার জিন একটাও নাই। আর এই 15টি ঘরে কোথায় কোথায় বোধ এফ এবং এস ক্যাপিটাল আছে, কোথায় কোথায় শুধু এফ আছে এবং কোথায় কোথায় শুধু ক্যাপিটাল এস আছে। অর্থাৎ পরিপূরক জিনের একটি থাকলেই পালকযুক্ত পা হয়েছে। এই 15টি ঘর হচ্ছে পালকযুক্ত পা, একটি হচ্ছে পালকবিহীন পা। এই ঘটনাকে আমরা বলি ডুপ্লিকেট প্রকাট এপিস্ট্যাসিস। এর ফলে আমরা দেখি মরগ মুরগির পায়ের নলায় যে পালকের বংশগতি 15:1 হিসাবে প্রকাশিত হয়। আমরা নেক্সট আর একটা বংশগতি আমরা পড়ি, সেটার নাম হচ্ছে মরগ মুরগি ঝুঁটির বংশগতি। তোমরা লক্ষ্য করো, আমি এটাকে বলছি মাল্টিফ্যাক্টরিয়াল ইনহেরিটেন্স। জিনতত্ত্বের ভাষায় মাল্টিফ্যাক্টরিয়াল ইনহেরিটেন্স কোনো বৈশিষ্ট্য মাল্টিপল জিন সহ 2 বা ততোধিক ফ্যাক্টরের পরস্পরের মিথস্ক্রিয়া দ্বারা নির্ধারিত হলে তাকে মাল্টিপল ফ্যাক্টর বৈশিষ্ট্য বলে। একটু আমি বলি, অর্থাৎ আমরা এখানে জিন কোনো একটা বৈশিষ্ট্য একাধিক বা ততোধিক ফ্যাক্টরের পরস্পরের মিথস্ক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। আমরা এখানে অনেকগুলো মরগ মুরগির ঝুঁটি আমরা দেখাইছি। সেখানে আমরা দেখালাম যে একটাকে আমরা বলছি রোজ ঝুঁটি, একটাকে আমরা বলছি পি ঝুঁটি, আর একটা সিঙ্গেল। রোজ এবং পি উভয় প্রকার, এদের প্রচন্ড সিঙ্গেল। রোজ এবং পি মিলে ওয়ালনাট তৈরি হয়, ওয়ালনাট ঝুঁটি তৈরি হয়। দেখো আমরা এখানে জিনোটাইপ ধরছি, রোজের জন্য দায়ী জিন আর, কিন্তু পাশাপাশি দেখো পি কে আমরা রাখছি। একইভাবে যখন আমরা পি বলছি, আমরা সেখানে আর কে কিন্তু প্রচন্ড অবস্থায় রাখছি। কিন্তু সিঙ্গেলে আমরা দেখলাম পি এবং আর এর উভয়ের প্রচন্ড অবস্থা আছে। আমরা দেখি ক্রসের মাধ্যমে বংশগতিটা কিভাবে বংশ পরম্পরায় ট্রান্সমিট হয়। তাহলে আমরা
এটাকে আমরা আরেকটা ভাবে বলি, তাকে সম্পূরক ফ্যাক্টরও বলি। আমরা এখানে ধরে নিয়েছি রোজ জুটির জন্য আর জিন, পি জুটির জন্য বড় হাতের পি, এবং আর এবং পি প্রচ্ছন্ন অবস্থায় সিঙ্গেল জুটি তৈরি করে। আমরা রোজ এবং পি এর মধ্যে ক্রস করলাম, F1 এ পেলাম ওয়ালনাট, অল ওয়ালনাট। এ থেকে বোঝা গেল যে আর এবং পি এই দুটো জিন কেউ কারোর উপরে প্রকাট নেই, দুটো হিসাবে থাকলে পারে ওয়ালনাট হয়, ওয়ালনাট হয়। আর এবং পি ক্যাপিটাল প্রকার জিন থাকলে ওয়ালনাট, ওয়ালনাট বড় দুটি সৃষ্টি হয়। ওয়ালনাট ওয়ালনাট ক্রস করলে পারে আমরা অনুপাত পাই 9:3:3:1। কিন্তু মজার ঘটনা, এটা কিন্তু মেন্ডেলীয় দ্বিতীয় সূত্র নয়, কারণ এখানে আর এর সাথে পি এর ক্রিয়া আছে এবং আমরা দেখলাম যে সম্পূরক ফ্যাক্টর হিসাবে কাজ করে, এবং একে আমরা মাল্টিফ্যাক্টরিয়াল ইনহেরিটেন্স বলি। কারণ এখানে দুই বা ততোধিক বৈশিষ্ট্য জোড়া জোড়া জিন একটা বৈশিষ্ট্য আমরা বললাম মিথস্ক্রিয়া দ্বারা কি প্রকাশ হয়। যেমন রোজ পি, আমরা যখন জিনোটাইপ লিখছি, জিনোটাইপ লিখলেই বুঝতে পারবো যে এটার সাথে মেন্ডেলীয় ফ্যাক্টরের কোনো মিল নাই, বৈশিষ্ট্য একটা কিন্তু একাধিক জিন ক্রিয়া করে। যেমন রোজের ক্ষেত্রে আমরা দেখলাম পি প্রচ্ছন্ন, আবার যখন পি দেখছি তখন আর কি প্রচ্ছন্ন। এই ঘটনাকে আমরা বলি মাল্টিফ্যাক্টর ইনহেরিটেন্স। আমরা এক উদাহরণ দিচ্ছি সম্পূরক ফ্যাক্টর, সম্পূরক ফ্যাক্টর। সম্পূরক ফ্যাক্টর। এরপরে আমরা আজকে এখানে যেটা পড়লাম, আমরা সম্পূরক ফ্যাক্টর পড়লাম, আমরা পড়লাম মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র ব্যতিক্রম।